নারীদের অপমান করে আইডি হ্যাকের মিথ্যা তথ্য ছড়াচ্ছে একটি দল। ভোটে জবাব দেওয়ার আহ্বান তারেক রহমানের। গণনায় দেরির নামে ষড়যন্ত্র প্রতিহতের ডাক। একটি রাজনৈতিক দলের একজন সিনিয়র নেতা এইভাবে মিথ্যা কথা বলছে, তাদের আইডি বলে হ্যাক হয়ে গেছিল, অথচ আইডি হ্যাক হয়নি। তাদের দেশের অর্ধেক জনগোষ্ঠীকে ঘরের মধ্যে বন্দী করতে চায়। যারা আপনাদেরকে এইভাবে অপমানিত করে তাদেরকে আপনারা কিভাবে জবাব দিবেন, আজ সেই সিদ্ধান্ত নেবার সময় এসেছে। নারী হেনস্থার প্রতিবাদ করায় জামায়াতের পেছনে লাগার অভিযোগ আমিরের। গণজোয়ারে অন্ধকার দেখছে একটি দল। সম্মানজনক কর্মসংস্থানের প্রতিশ্রুতি। মা বোনদেরকে অপমান করার তার প্রতিবাদ আমি করি, এখন আমার পিছনে লেগেছে। সামনে থেকে মোকাবেলা করার সাহস নাই, পিছন থেকে এখন আমার পিছনে লেগেছে। যখন দেখে চতুর্দিকে অন্ধকার, দিশাহারা হয়ে যায়, কি করবে কি বলবে হিসাব খুঁজে পায় না। এ দিয়ে জনগণের ভালোবাসার জোয়ার ঠেকানো যাবে না। বিরামহীন গণসংযোগে প্রার্থীরা দেশকে আফগানিস্তান বানাতে চায় জামায়াত, বলছে বিএনপি। জনসমর্থন দেখে অপপ্রচার চালানোর অভিযোগ 11 দলীয় ঐক্যের। প্লট দুর্নীতির 2 মামলায় শেখ হাসিনার 10 বছরের কারাদণ্ড, টিউলিপের 4 বছর, আজমিনা রাদওয়ানের 7 বছর করে সাজা। জমির বরাদ্দ বাতিলের নির্দেশ। নৈরাজ্যের মধ্যেই ফের বাড়ল এলপিজির দাম। 12 কেজির সিলিন্ডারে 50 টাকা বাড়লেও মিলছে না নির্ধারিত দরে। আমদানি সংকটে দ্রুতই স্থিতিশীল হওয়া নিয়ে শঙ্কা। এবং শ্রমিক ধর্মঘটে অচল চট্টগ্রাম বন্দর। নিউ মোরিং টার্মিনাল বিদেশিদের কাছে ইজারার সিদ্ধান্তের প্রতিবাদ। কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ উপদেষ্টার। নারীদের ঘরে আটকে রাখতে চায় একটি দল। তাদের নেতা যে ভাষায় মন্তব্য করেছেন তা কলঙ্কজনক। ভোটের মাধ্যমে এর জবাব দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দুপুরে খুলনায় নির্বাচনী জনসভায় তিনি আরও বলেন, যারা স্বার্থ সিদ্ধির জন্য ধর্মকে ব্যবহার করছে তাদের কাছে দেশ নিরাপদ নয়। পরে যশোরে জনসভায় যোগ দিয়ে ভোট গণনায় দেরির নামে কেউ সুবিধা নিতে চাইলে জনগণকে প্রতিরোধের আহ্বান জানান তারেক রহমান। খুলনার মাটিতে 22 বছর পর তারেক রহমান। বেলা 12:15টায় নগরীর খালিশপুরে প্রভাতী স্কুল মাঠে জনসভা স্থলে আসেন বিএনপি চেয়ারম্যান। অপেক্ষমান লাখো জনতা স্লোগানে উত্তাল হয়ে ওঠে পুরো নগরী। সকাল থেকেই খুলনা বিভাগের বাগেরহাট, সাতক্ষীরা সহ বিভিন্ন জেলা এবং উপজেলা থেকে জনতার ঢল নামে প্রভাত স্কুল মাঠে। হাতে ধানের শীষ নিয়ে স্লোগানে উচ্ছ্বাস প্রকাশ করেন নেতাকর্মীরা। অন্তত 10 কোটি জনসংখ্যা। বক্তব্যের শুরুতেই উপকূলীয় এলাকার নানা সমস্যা ও সংকট সমাধানে পরিকল্পনার কথা তুলে ধরেন তারেক রহমান। ইনশাআল্লাহ বিএনপি আগামী 13 তারিখে সরকার গঠন করলে এই শিল্প নগরীকে আবার জীবিত শিল্প নগরীতে আমরা পরিণত করতে চাই। এ সময় জামায়াত আমিরের এক্স পোস্টে নারীদের নিয়ে কটাক্ষের প্রতিবাদ জানান তারেক রহমান। বলেন, নারীদের ঘরে আটকে রাখতে চায় একটি দল। এমন আচরণের জবাব ভোটের মাধ্যমে দেওয়ার আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান। যে দলটি নির্বাচনের আগে দেশের অর্ধেক জনগোষ্ঠীকে ঘরের মধ্যে বন্দী করতে চায়, অসম্মানজনক ভাবে কথা বলে, তাহলে আপনাদের কাছে আমার প্রশ্ন, আজকে নির্বাচনে যদি তারা কোনোভাবে সুযোগ পায় নির্বাচন পরবর্তী সময়, তাহলে তাদের আচরণ কি হতে পারে? যারা আপনাদেরকে এইভাবে অপমানিত করে তাদেরকে আপনারা কিভাবে জবাব দিবেন, আজ সেই সিদ্ধান্ত নেবার সময় এসেছে। আইডি হ্যাক হয়েছে জামায়াতের এমন দাবিকে মিথ্যা অভিহিত করে প্রতিবাদ জানান তারেক রহমান। বলেন, স্বার্থসিদ্ধির জন্য ধর্মকে যারা ব্যবহার করছে তাদের কাছে দেশ নিরাপদ নয়। একটি রাজনৈতিক দলের একজন সিনিয়র নেতা জনগণের সামনে নির্বাচনের আগে এইভাবে মিথ্যা কথা বলছে, দলটি পর্যন্ত মিথ্যা কথা বলছে, তাদের আইডি বলে হ্যাক হয়ে গেছিল, অথচ আইডি হ্যাক হয়নি। তাদের এরা ধর্মকে ব্যবহার করে নিজেদের স্বার্থ রক্ষা করার জন্য। গদবাঁধা বক্তব্য নয়, সুনির্দিষ্ট পরিকল্পনার কথা বলছেন তারেক রহমান। এসব পরিকল্পনা বাস্তবায়নে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আর বেগম খালেদা জিয়ার ধানের শীষে ভোট চাইছেন তিনি।
খুলনার পর যশোরের উপশহর ডিগ্রি কলেজ মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেন তারেক রহমান। বলেন, ভোট গণনায় সময় বেশি লাগবে বলে যারা ষড়যন্ত্র করছে তাদেরকে প্রতিরোধে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান। নির্বাচনকে বিতর্কিত করার জন্য, বাধাগ্রস্ত করার জন্য এরা উঠে পড়ে লেগেছে। নতুন গল্প শুনছি যে এবার বলে ভোট গণনা করতে অনেক বেশি সময় লাগবে। ভোট গণনা করতে কেমন সময় লাগে বাংলাদেশের মানুষের সেই ধারণা আছে। ভোট গণনা করতে দেরি হবে, এই উসিলা দিয়ে যদি কেউ কোনো সুযোগ নিতে চায়, প্রিয় ভাই বোনেরা, আপনাদেরকে তা প্রতিরোধ করতে হবে। পারবেন? দেশ পুনর্গঠনে ধানের শীষের পক্ষে ভোট দিতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আপনাদের সমর্থন নিয়েই বিএনপি শুরু করবে তার কাজ। হাসান ওয়ালি, সময় সংবাদ। এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী আলতাফ হোসাইন। যাচ্ছি তার কাছে। আলতাফ, আপনাকে স্বাগত জানাই। আলতাফ, আজকেও নির্বাচনী জনসভায় তারেক রহমান বিভিন্ন কথা বলেছেন। প্রতিপক্ষ যে জোটটি আছে তাদের বিষয়ে আলাপ করেছে, একটু বিস্তারিত জানাবেন যে তিনি কি কি বলেছেন। ধন্যবাদ আপনাকে। আমরা জানি যে নির্বাচনের যে প্রচারণা সেটার আজকে 12তম দিন চলল এবং এই আজকের দিন পর্যন্ত দেখেছি যে নির্বাচনে প্রচারণা কিন্তু জমে উঠতে শুরু করেছে। একইভাবে আমরা দেখছি যে প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন, ভোট প্রত্যাশা করছেন, বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন। একইভাবে শীর্ষ দুই দলের নেতা জনাব তারেক রহমান বিএনপি চেয়ারম্যান এবং জামাত আমির ডক্টর শফিকুর রহমান, তারাও কিন্তু সারা দেশে তারা ছুটে বেড়াচ্ছেন, তাদের ভোট প্রত্যাশা করছেন, বিভিন্ন ধরনের পরিকল্পনার কথা তুলে ধরছেন। সেই ধারাবাহিকতায় আজ আমরা দেখেছি যে জনাব তারেক রহমান কিন্তু খুলনা এবং যশোরে বক্তব্য রেখেছেন এবং মোটা দাগে যে কথাগুলো তিনি আজকে তুলে ধরেছেন সেই বিষয়গুলো যদি আমরা একটু যদি আমরা পর্দায় দেখে নিতে চাই, সেখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমেই তারেক রহমান নারীদের অপমান করে আইডি হ্যাকের মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে এরকম দাবি করেছেন এবং নারীদের ঘরে আটকে রাখতে চায় একটি দল, স্বার্থসিদ্ধির জন্য ধর্মকে ব্যবহার করছে জামাত, এরকম অভিযোগ দিয়ে কিন্তু তারেক রহমান তিনি বক্তব্য ধরেছেন। মূলত তিনি যেটি বলেছেন যে আমরা জানি যে দুদিন আগে ডাক্তার শফিকুর রহমানের যে এক্স অ্যাকাউন্ট সেখান থেকে একটি বিতর্কিত একটি পোস্ট করা হয় এবং সেই বিতর্কিত পোস্টের পর থেকে কিন্তু এক ধরনের সমালোচনা হচ্ছে, নারী বিদ্বেষমূলক বক্তব্য দেওয়া হয়েছে বলে যে অভিযোগ দেওয়া হয়েছে এবং এর পরপরই কিন্তু নানা ধরনের আলোচনা চলছে। তারই পরিপ্রেক্ষিতে তারেক রহমান যেটি বলেছেন যে এটি করে আসলে নারীদেরকে আটকে রাখার ষড়যন্ত্র এবং নারীদেরকে ঘরে আটকে রাখা যাবে না, নারীদের ছাড়া উন্নয়ন সম্ভব নয় বলে তিনি কিন্তু উল্লেখ করেছেন। একই সঙ্গে আমরা পরবর্তী আরও কিছু কথা তিনি বলেছেন, সেখানে আমরা দেখতে পাচ্ছি ক্ষমতায় গেলে নারীদের স্বাবলম্বী করার আশ্বাস তিনি আসলে সেখানে দিয়েছেন বক্তব্যে। ভোটের মাধ্যমে জবাব দেওয়ার আহ্বান, কথার ফুলঝুরি নয়, দেশকে এগিয়ে নেবে বিএনপি। তিনি আসলে যেটি বলতে চেয়েছেন যে ক্ষমতায় গেলে মূলত তারা নারীদেরকে স্বাবলম্বী করে তুলবে এবং জামাত যেভাবে আসলে নারীদেরকে ঘরে আটকে রাখতে চায় কিন্তু বিএনপি নারীদেরকে স্বাবলম্বী করবে এবং দেশের উন্নয়নে জামায়াতের পক্ষ থেকে তা জনসভায় কি বলা হয়েছে? জামাতের পক্ষ থেকে আমরা দেখেছি আজকে জামাত ডক্টর শফিকুর রহমান কিন্তু চট্টগ্রাম এবং কক্সবাজারে বক্তব্য রেখেছেন নির্বাচন জনসভায় এবং মূলত তিনি তারেক রহমানের কথাগুলো জবাবই মূলত দিয়েছেন এবং নারীদের নিয়ে তার পরিকল্পনার কথাও তুলে ধরেছেন। এই বিষয়ে আমরা একটি প্রতিবেদন দেখতে চাই, আমাদের সহকর্মী সেই প্রতিবেদন তৈরি করেছে, এরপর আমরা আলোচনায় ফিরছি। নির্বাচনী প্রচারণায় কক্সবাজারে জামায়াত আমির, তার আগমনকে কেন্দ্র করে শহরের বীর মুক্তিযোদ্ধা মাঠে তৈরি হয় জনস্রোত। জায়গা না পেয়ে কেউ কেউ অবস্থান নেন সীমানা প্রাচীরে, কেউ বা দালানের ছাদে। দুপুর 1টার কিছু পরে মঞ্চে আসেন জামায়াত আমির। স্থানীয় পর্যটন শিল্পের উন্নতি করা সহ প্রতিশ্রুতি দেন নানা উন্নয়নের। 13 তারিখ থেকে নতুন একটি বাংলাদেশ জনগণ পাবে। বক্তব্যে বলেন, নারী হেনস্থার প্রতিবাদ করায় জামায়াতের পেছনে লেগেছে একটি দল। ক্ষমতায় গেলে জামায়াত নারীদের জন্য সম্মানজনক কর্মসংস্থানের পাশাপাশি নিরাপদ বাংলাদেশ গড়বে বলেও আশ্বাস দেন তিনি। গত কয়েকদিন ধরে বাংলাদেশে অনেকগুলা ঘটনা ঘটেছে মা বোনদেরকে অপমান করার, তার প্রতিবাদ আমি করি, এখন আমার পিছনে লেগেছে, ডাকাতের মতো ছুরের মতো লেগেছে। সামনা থেকে মোকাবেলা করার সাহস নাই, পিছন থেকে এখন আমার পিছনে লেগেছে। হ্যাঁ, পিছনের লোকেরা ইনশাল্লাহ পিছনে পড়ে থাকবে, সামনে যেতে পারবে না। যখন দেখে চতুর্দিকে অন্ধকার তখন দিনকেও রাত মনে করে, দিশাহারা হয়ে যায়, কি করবে কি বলবে হিসাব খুঁজে পায় না। এ দিয়ে
জনগণের ভালোবাসার জোয়ার ঠেকানো যাবে না। এরপর চট্টগ্রামের লোহাগড়ার পদুয়ার জনসভায় যোগ দেন জামায়াত আমির। সেখানে বলেন, ব্যর্থতা দেখতে পেয়ে চোখে সর্ষে ফুল দেখছে একটি দল। 12 ফেব্রুয়ারির পর দেশে চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে বলেও মন্তব্য করেন তিনি। যারা মাথা গরম করেছেন মেহরবানি করে ঠান্ডা করুন। ওই মাথা গরমে আমাদের কিছুই আসা যায় না। আপনাদের ওই সমস্ত পচা কথা শোনার আমাদের কোনো সময় নেই। আগামীর নয়া বাংলাদেশ গঠন করার জন্য আমরা এখন পাগল পারা। আমাদের পিছনের দিকে ডাইনে বামে তাকানোর কোনো সময় নাই রে ভাই। পরে সীতাকুণ্ডে নির্বাচনী জনসভায় যোগ দিয়ে টাকার বিনিময়ে ভোট চাইলে পুলিশে দেওয়ার আহ্বান জানান ডাক্তার শফিকুর রহমান। আগে ছিল ভাই, এখন হয়ে গেছে অন্য কিছু, আমি আর এটা মুখে নিলাম না। বুঝতে পারছেন? এরা দান্দাবাজ, এরা নির্বাচনের সময় টাকার বস্তা নিয়ে নামে। যারা মানুষের ভোট, গরিব হোক ধনী হোক, এই ভোট যারা অর্থের বিনিময়ে প্রভাবিত করতে চায়, তারা মানুষ নামের কলঙ্ক। এরা আসলে আপনাকে টাকা দিতে আসে নাই, এরা আপনার ইজ্জত এবং আপনার বিবেক কিনতে এসেছে। এর আগে সকালে দেশের সর্বদক্ষিণের উপজেলা মহেশখালীতে নির্বাচনী জনসভায় যোগ দিয়ে লবণ শিল্পকে উন্নত করার প্রতিশ্রুতি দেন জামায়াত আমির। বলেন, পচে যাওয়া নেতৃত্ব এবং অপরাজনীতির সংস্কৃতি পরিবর্তন করবে তার দল। বন্দরনগরী চট্টগ্রাম এবং পর্যটন নগরী কক্সবাজারের বিভিন্ন এলাকায় জনসভাকালে এইসব অঞ্চলের জন্য আলাদা উন্নয়ন পরিকল্পনার কথা জানান জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। এসব পরিকল্পনা বাস্তবায়নে আগামী জাতীয় নির্বাচনে 11 দলীয় ঐক্যের পক্ষে ভোট চান তিনি। শফিক মুন্সি, সময় সংবাদ। আমরা শুনছিলাম, দেখছিলাম প্রতিবেদনটি। জাফর, আলতাফ, যেটি দেখলাম যে সেখানে জামায়াত আমির কিন্তু অনেক বিষয়ে কথা বলেছেন, একটু আমাদেরকে বিস্তারিত জানাবেন তার কথার মূল সূত্র কি ছিল? যেটি বলছিলাম আসলে তারেক রহমানের যে বক্তব্য আজকে, সেই বক্তব্যের কাউন্টার হিসেবে আসলে বেশ কিছু কথা বলেছেন, জবাব দিয়েছেন। একই সঙ্গে নারীদের নিয়ে তিনি পরিকল্পনার কথা বলেছেন। আমরা দেখে নিতে চাই এক পলকে স্ক্রিনে যেটি আমরা দেখতে পাচ্ছি। ডাক্তার শফিকুর রহমান বলেছেন যে জামাতের পেছনে লেগেছে একটি দল, নারীদের হেনস্থা করে ষড়যন্ত্রে লিপ্ত বিরোধীরা নারীর সম্মানজনক কর্মসংস্থানের প্রতিশ্রুতি তিনি দিয়েছেন। তিনি যেটি বলতে চেয়েছেন মূলত, যে তিনি বলেছেন যে আমি আসলে নারীদেরকে নিয়ে বিভিন্ন নারীদেরকে হেনস্থার বিরুদ্ধে আমরা কথা বলি, সেজন্যই মূলত বিএনপি তার পেছনে লেগেছে বা ষড়যন্ত্র লিপ্ত হয়েছে। এবং তিনি বলেছেন যে তারা ক্ষমতায় গেলে নারীদেরকে সম্মানজনক কর্মসংস্থানের ব্যবস্থা করবে, নারীদেরকে মাথায় তুলে রাখবে, সম্মানজনক জায়গা রাখবে। এবং একই সঙ্গে তিনি বলেছেন যে 12 তারিখ ফ্যাসিবাদীদের লাল কার্ড দেখাবে জনগণ, ভোটে বাধা দিলে প্রতিহতের আহ্বান জানিয়েছেন তিনি। একই সঙ্গে চাঁদাবাজি, দখলবাজি, মামলা বাণিজ্য বন্ধের আশ্বাস তিনি দিয়েছেন। তিনি মূলত যেটি বলতে চেয়েছেন যে ভোট 12 তারিখে যে ভোট দিবে সবাই মূলত ফ্যাসিবাদ এবং যারা চাঁদাবাদ দখলবাদ তাদের বিরুদ্ধে তারা ভোট দিবে। এবং সেইভাবে যদি কেউ ভোট বাধা দানের চেষ্টা করে, কেউ বাধা দেওয়ার চেষ্টা করে, সেক্ষেত্রে তিনি আহ্বান জানিয়েছেন যেন সেটা প্রতিহত করা হয়। এবং সবশেষ তিনি যেটি বলেছেন যে 13 তারিখ থেকে নতুন একটি বাংলাদেশ দেখবে দেশের জনগণ। এবং তিনি প্রত্যাশা করেন, তিনি জামাত যদি ক্ষমতায় আসে, তিনি আশ্বাস দেন যে দখলবাজি, চাঁদাবাজি এবং যে ব্যাংক ডাকাতি সহ টাকা পাচার, অর্থ পাচার সহ বিভিন্ন যে অপকর্ম বিগত দিনে হয়েছে, ফেসিবাদ করে গিয়েছে, সেই জিনিসগুলো তিনি বন্ধ করতে চান, সেই আশ্বাস কিন্তু তিনি দিয়েছেন। অনেক ধন্যবাদ আলতাফ আপনাকে। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী আলতাফ হোসেন, জানাচ্ছিলেন আজকে যে প্রধান দুটি প্রতিদ্বন্দ্বী নির্বাচনী জোট তাদের দলীয় প্রধানের বক্তব্যের বিষয়ে বিস্তারিত। রাজধানীতে নির্বাচনের প্রচার এখন তুঙ্গে। ভোটের লড়াইয়ে জেতার আশায় প্রার্থীরা নেমেছেন মাঠের লড়াইয়ে। একদিকে প্রতিপক্ষের দিকে ছুটছেন অভিযোগের তীর, অন্যদিকে ভোটারদের দুয়ারে দুয়ারে যাচ্ছে নানা প্রতিশ্রুতি নিয়ে। নির্বাচনের দিন ঘনিয়ে আসার সঙ্গে প্রচারে জোর বাড়ছে প্রার্থীদের। অভিযোগ পাল্টা অভিযোগ থাকলেও এর প্রভাব পড়েনি গণসংযোগে। সোমবার ঢাকা 6 আসনের গেন্ডারি এলাকায় প্রচারে গিয়ে বিএনপি প্রার্থী ইশাক হোসেন বলেন, একটি বিশেষ দল ভোট বানচালের চেষ্টা চালাচ্ছে। নেতাকর্মীদের কোনো উস্কানিতে পা না দেওয়ার আহ্বান জানান ঢাকা 16 আসনের প্রার্থী আমিনুল হক। যদি এই স্বাধীনতা বিরোধীরা কোনোভাবে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা দখল করতে পারে, নারীদের তারা গৃহবন্দী করবে, তারা নিরাপত্তা দিতে পারবে না। যারা নারীদের মান সম্মান নিয়ে কথা বলেছে, কুরুচিপূর্ণ মন্তব্য করেছে, তাদের কাছে কখনোই দেশ হেফাজত না।
ঢাকা ৮ আসনের শাহজাহানপুরে গণসংযোগে মির্জা আব্বাস বলেন, নারীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য গ্রহণযোগ্য নয়। এদিকে ঢাকা ১৭ আসনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে গণসংযোগ করেন আব্দুস সালাম। জনগণের সমর্থন নিয়ে আগামীর সরকার গঠনের আশাবাদ ব্যক্ত করেন তিনি। আইডি হ্যাক হয়েছে, সার্বভৌম মিথ্যা কথা। অবস্থান থেকে নারীদের সম্বন্ধে এরকম কুরুচিপূর্ণ নোংরা মন্তব্য ওনার করা ঠিক হয় নাই। তারেক রহমানের পক্ষে যে জোয়ার উঠেছে, এই জোয়ারেরই বই প্রকাশ যে গুলশান বনানীর মানুষ তারেক রহমানের বিকল্প কিছু ভাবতে পারে না। আগামী 12 তারিখ বিপুল ভোটে তারেক রহমানকে জয়লাভ করাবে। আজকের এই মিছিল এটাই প্রমাণ করে। রামপুরার কুঞ্জবনে গণসংযোগের সময় 11 দলীয় ঐক্যের প্রার্থী নাহিদ ইসলাম বলেন, আবারও লাশের রাজনীতি শুরু হয়েছে। চাঁদাবাজি বন্ধে কাজ করার আশ্বাস দিয়ে প্রচারণা চালান ঢাকা ৮ আসনের 11 দলীয় প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি। আর মাইকিং মিছিল ছাড়াই ভোটারদের কাছে টানার চেষ্টায় ঢাকা ৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা। নির্বাচনে আবারও লাশের রাজনীতি শুরু করেছে আমাদের যারা প্রতিদ্বন্দ্বী রয়েছে। মানুষকে হত্যা করে লাশের উপর দিয়ে তারা নির্বাচনে জয়ী হতে যাচ্ছে। আমার একটাই জায়গা, ভরসার জায়গা, সেটা হলো জনগণ এবং আল্লাহর উপরে ভরসা। তো সেটার প্রতি আমি ফোকাস করতেছি এবং মানুষের কাছে যাচ্ছি। আমরা ভিন্ন ধারার রাজনীতি করছি, আমরা কোটি টাকা খরচ করছি না, কোনো শোডাউন করছি না, কোনো মাইকিং করে মানুষের দুর্ভোগ করছি না। একেবারেই যতখানি কম ডিসরাপশন করে আমাদের প্রচারণা করা যায় সেভাবে আমরা আগাচ্ছি। ঢাকা ১৭ আসনের জামায়াতের প্রার্থী ডাক্তার SM খালিদুজ্জামান বলেন, যতই ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা হোক, জনগণ বিশ্বাস করবে না। যারা নারীদের উপরে উত্ত্যক্ত করে, নারীদেরকে হরণ করে, ধর্ষণ করে, তারাই আবার বলতেছে যে নারীদের উপরে আমাদের আমিরের কথা। সুতরাং মানুষ এটা বিশ্বাস করে না। 10 ফেব্রুয়ারির মধ্যে সব ভোটারের কাছে ধরার সর্বোচ্চ চেষ্টায় প্রার্থীরা। কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। এদিকে বিরামহীনভাবে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন ঢাকার বাইরের প্রার্থীরাও। ভোটারদের দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। রয়েছে পাল্টাপাল্টি অভিযোগও। বিএনপি প্রার্থীরা বলছেন দেশকে আফগানিস্তান বানাতে চায় একটি দল। জামায়াত এনসিপি বলছে গণজোয়ার দেখেই অপপ্রচারে নেমেছে বিরোধীরা। গ্রামের মেঠোপথ কিংবা শহরের রাজপথ সবখানেই তুঙ্গে নির্বাচনী প্রচারণা। অভিযোগ পাল্টা অভিযোগে উত্তপ্ত প্রচার যুদ্ধ। বিরামহীন পাড়া মহল্লায় ছুটে বেড়াচ্ছেন ঠাকুরগাঁও ১ আসনে ধানের শীষের প্রার্থী বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সদরের ঢোলারহাট এলাকায় নির্বাচনী সভায় বলেন, দেশকে আফগানিস্তান বানাতে চায় জামায়াত। নারী অবমাননাকারীদের পক্ষে নারী সমাজ থাকতে পারে না বলে মন্তব্য করেন কক্সবাজার ১ আসনে বিএনপি প্রার্থী সালাউদ্দিন আহমদ। ভোটে স্বাধীনতার পক্ষের শক্তিকেই জনগণ বেছে নেবে বলে প্রত্যাশা নোয়াখালী ১ আসনে বিএনপি প্রার্থী ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকনের। নারীদেরকে যারা অবমাননা করে নারী নেতৃত্ব প্রতিষ্ঠিত হোক, সেটা যারা চায় না, তাদের পক্ষে তো এই দেশের নারী সমাজ থাকতে পারে না। জামাত ইসলাম এই দেশ থেকে আফগানিস্তানে করে দিয়েছে, নিয়ে যেতে চায়। নাটোর ২ আসনে জামায়াতের প্রার্থী ইউনুস আলী বলেন, দাড়িপাল্লার পক্ষে গণজোয়ার তৈরি হয়েছে, তাই অপপ্রচার শুরু করেছে বিরোধী পক্ষ। গোপালগঞ্জে নির্বাচনী পথসভায় বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেন, মানুষের হারানো অধিকার ফিরিয়ে দিতেই 11 দলীয় ঐক্য গঠিত হয়েছে। 11 দলীয় জোট গঠিত হয়েছে বিগত দিনের জুলুমের শিকার হওয়ায় জনপদকে তাদের ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে। আমাদের প্রতি গণজোয়ার এবং সমর্থন দেখে প্রতিপক্ষরা বিভিন্ন রকমের অপপ্রচার করার চেষ্টা করছে। পঞ্চগড় সদর উপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগ ও উঠান বৈঠকে সবাইকে ন্যায়ের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান এনসিপি প্রার্থী সার্জিস আলম। দিনাজপুর 5 আসনে শাপলাকলির প্রার্থী ডক্টর আব্দুল আহাদের নির্বাচনী পথসভায় যোগ দেন এনসিপি নেতা আসিফ মাহমুদ সজীব ভুইয়া ও হাসনাত আব্দুল্লাহ। তারা বলেন, ধানের শীষের বাইরে ভোট দিলে ভয়ভীতি দেখানো হচ্ছে। ভয়ভীতির মাধ্যমে ক্ষমতায় আসার পায়তারা করে, তাহলে তাদের পরিণতিও দিল্লিতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার মতো হবে। এক পক্ষ ফ্যামিলি কার্ড নামে চাঁদাবাজির নতুন লাইসেন্স দেওয়ার মাধ্যমে জনগণের অর্থ লুটপাটের নতুন ভিশন এবং প্ল্যান নিয়ে মাঠে নেমেছে। নিজেদের প্রতীকে ভোট চাওয়ার পাশাপাশি গণভোটে হ্যাঁ এর পক্ষে প্রচারণা চালাচ্ছেন সব দলের প্রার্থীরা। খাদিজা স্বপ্না, সময় সংবাদ।
রাজধানীর মিরেরবাগে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রার্থী সাইফুল হকের নির্বাচনী প্রচারণায় হামলার অভিযোগ উঠেছে ঢাকা 12 আসনের বিএনপির বিদ্রোহী প্রার্থী সাইফুল আলম নীরবের সমর্থকদের বিরুদ্ধে। এ সময় বেশ কয়েকজন আহত হয়েছেন। রাতে ঢাকা মেডিকেলে আহতদের দেখতে যান ঢাকা 12 আসনের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রার্থী সাইফুল হক। তিনি অভিযোগ করেন, সন্ধ্যায় নির্বাচনী প্রচারণায় প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাইফুল আলম নীরবের সমর্থকরা এই হামলা চালায়। এই ঘটনার নিন্দা জানিয়ে 24 ঘন্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানান তিনি। পেছন থেকে এখানে ফুটবল মার্কার যিনি প্রার্থী সাইফুল আলম নীরব এবং তার প্রচারণার অংশ নিচ্ছেন মাসুম বলে পরিচিত, তার নেতৃত্বে মূলত আমাদের কর্মীদের উপরে হামলা হয়। যিনি ফুটবলের প্রার্থী সাইফুল আলম নীরব, তার উপস্থিতিতে এই হামলা হয়েছে। ফলে এই ঘটনার দায় দায়িত্ব অবশ্যই ফুটবল মার্কার যিনি প্রার্থী সাইফুল আলম নীরব তাকে বহন করতে হবে। সাইবার বুলিং প্রতিরোধে শুধু আইন থাকলেই হবে না, কার্যকর প্রয়োগ করতে হবে বলে জানিয়েছেন ব্যারিস্টার জাইমা রহমান। বিকেলে রাজধানীর বনানীতে তরুণদের সঙ্গে চায়ের আড্ডায় তিনি একথা বলেন। এদিন মহাখালী করাইলে ড্যাবের ফ্রি চিকিৎসা কার্যক্রম পরিদর্শন করেন তারেক রহমানের সহধর্মী ডাক্তার জুবাইদা রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা 17 আসনে তারেক রহমানের পক্ষে নিয়মিত প্রচারণা চালিয়ে যাচ্ছেন বিএনপির নেতাকর্মীরা। প্রচারের বড় ভূমিকা রাখছেন তার পরিবারের সদস্যরাও। সোমবার বিকেলে রাজধানীর বনানীতে তরুণ শিক্ষার্থীদের সঙ্গে চায়ের আড্ডা অনুষ্ঠানের আয়োজন করে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটি। এতে যোগ দেন তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। বিভিন্ন টেবিলে ঘুরে ঘুরে তরুণদের নানা পর্যবেক্ষণ আর পরামর্শ শোনেন তিনি। আলোচনা করেন বায়ু দূষণ, যানজট ও বেকারত্ব নিয়ে। ফ্লাইওভার অনেক করা হয়েছে, কিন্তু মানে ফ্লাইওভার মাঝখানে মানে নিচে যে মানুষেরা পার হবে, রাস্তা পার হবে, ওরকম ব্যবস্থা কিন্তু করা নাই। করাইলের দিকে আমি শিওর দেয়ার ভেরি ব্রাইট পিপল দেয়ার, সো ওদেরকে যদি অ্যাক্সেস না দেওয়া হয়, আপনি নিশ্চয়ই মেবি ইউ এগ্রি, তাহলে এক ধরনের মানুষেরাই ওরকম ওই সিস্টেমে রয়েছে। এ সময় দেশের সাইবার বুলিং পরিস্থিতিতে নিজেদের উদ্বেগের কথা জানান তরুণরা। সমস্যা সমাধানে আইনের কার্যকর প্রয়োগে জোর দেন জাইমা রহমান। সাইবার বুলিং এর জন্য আরও মানে মহিলারা যে মানে মত প্রকাশ করবে, ভাবচিন্তা প্রকাশ করবে, ওটা করার মানে সাহস থাকে না। শুধু আইন থাকলে হয় না, ওটার ইমপ্লিমেন্টেশন যে সবাই জানবে, বুঝবে, মানে সাধারণ নাগরিকরা যেটা অ্যাপ্লাই করতে পারবে, ওইটা প্রয়োজন। ওই মেটা আদার অনলাইন প্ল্যাটফর্ম ওভাবেই কাজ করে না বাংলাদেশে, না, তো ওদেরকে আবার আনতে হবে, ওদের সাথে কাজ করতে হবে। প্রাথমিক পর্যায় থেকে ব্যবস্থা নিলে শহর এবং গ্রামে শিক্ষার বৈষম্য দূর করা সম্ভব বলে মনে করেন জাইমা রহমান। শিক্ষা প্রতিষ্ঠান থেকে যে জবস, ওই there's a gap, applied skills, মানে হয়তো বা শিখছেন about your subject, কিন্তু how it's applicable in the professional world, তারপর যে সফট স্কিলস as well, ওইটা দেখছেন না, করা হচ্ছে। এখন প্রাথমিক লেভেল থেকে যদি এটা হয় তাহলে। এদিন মহাখালী করাইল আনসার ক্যাম্পে ড্যাবের ফ্রি চিকিৎসা ও ওষুধ বিতরণ কার্যক্রম পরিদর্শন করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। এ সময় চিকিৎসা নিতে আসা রোগীদের খোঁজ খবর এবং চিকিৎসা কার্যক্রম বিষয়ে পরামর্শ দেন তিনি। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। রাতের সময় আরও থাকছে। অ্যাপল স্টেন কেলেঙ্কারিতে বিশ্বজুড়ে তোলপাড়, প্রতিদিনই যুক্ত হচ্ছে নতুন নতুন নাম। প্রকাশিত নথিতে বিশ্ব নেতা ও ধনকুবেররা। বিতর্কের মুখে ক্লিনটন দম্পতি। প্রধানমন্ত্রীত্বের ক্ষমতার অপব্যবহার করে পরিবারকে সরকারি জমি দেওয়ার দায়ে শেখ হাসিনাকে 10 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। রাজুকের জমি বরাদ্দের জন্য চাপ দেয় ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে 4 বছর, আজমিনা সিদ্দিক ও রাদওয়ান সিদ্দিককে 7 বছর করে সাজা দেওয়া হয়েছে। জমির বরাদ্দ বাতিলের আদেশও দেন আদালত। মৃত্যুদণ্ড ও 26 বছরের জেল মাথায় নিয়ে দুর্নীতির আরও 2 মামলায় সাজা হলো ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার। ক্ষমতার অপব্যবহার করে পরিবারের নামে 20 কাঠা সরকারি জমি বরাদ্দ দেয়ায় তাকে 10 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার রায় ঘোষণায় ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক রবিউল আলম জানান, পূর্বাচলে শেখ রেহানার মেয়ে আজমিনা সিদ্দিক ও ছেলে রাদওয়ান সিদ্দিকের নামে 20 কাঠা জমি বরাদ্দের আদেশ দেন শেখ হাসিনা। যদিও রাজধানীতে তাদের ফ্ল্যাট ও প্লটের তথ্য হলফনামায় গোপন করা হয়। অভিযোগ প্রমাণিত হওয়ায় আজমিনা সিদ্দিক ও রাদওয়ান সিদ্দিককে 7 বছর করে কারাদণ্ড ও 1 লাখ টাকা করে অর্থদণ্ড দেন আদালত। ফ্ল্যাট এবং জমি থাকা সত্ত্বেও তারা মিথ্যা হলফনামা প্রদান করে এই প্লটগুলি হাতিয়ে নিয়েছেন শেখ হাসিনা এবং টিউলিপ সিদ্দিকের সহযোগিতায় এবং সরকারের অন্যান্য কর্মকর্তা এবং রাজুকের কর্মকর্তাদের সহায়তায়।
সেই ক্ষেত্রে আদালত উক্ত প্লটটি বাজেয়াপ্ত ঘোষণা করেছে। আদালতে একজনের জবানবন্দিতে বেরিয়ে আসে শেখ হাসিনার একান্ত সচিব মোহাম্মদ সালাউদ্দিনকে ভাই বোনের নামে জমি বরাদ্দের জন্য চাপ দেন ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক। পরে রাজুকে আবেদন ছাড়াই প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বরাদ্দের জন্য আদেশ দেওয়া হয়। ফলে নিজ নামে জমি না নিলেও অভিযুক্ত হন টিউলিপ সিদ্দিক। 2 মামলায় তাকে মোট 4 বছর কারাদণ্ড ও 2 লাখ টাকা জরিমানা করা হয়। টিউলিপ সিদ্দিকী যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত সচিব সালাউদ্দিন সাহেবকে বিভিন্ন সময় প্রভাবিত করেছেন বিভিন্নভাবে, এই বিষয়টা প্রধানমন্ত্রীর কার্যালয়ের 2 জন কর্মকর্তা কর্মচারী এসে আদালতে সাক্ষী প্রদান করেছেন। এছাড়া রাজুক ও গণপূর্তের 14 জনকে 5 বছর করে কারাদণ্ড দেন আদালত। তবে আত্মসমর্পণ করে খুরশিদ আলমকে 2 বছরের সাজা দেওয়া হয়। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। দাম নিয়ে নৈরাজ্যের মধ্যেই আবারও বাড়ল এলপি গ্যাসের মূল্য। 50 টাকা বাড়িয়ে 12 কেজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে 1356 টাকা। যদিও এ দামে মিলছে না বাজারে। জানুয়ারিতেও আমদানির লক্ষ্য পূরণ না হওয়ায় বাজার স্থিতিশীল হওয়া নিয়ে রয়েছে শঙ্কা। গত 1 মাস ধরেই 12 কেজি সিলিন্ডারের বেঁধে দেয়া দাম ছিল 1306 টাকা। তবে ঘোষিত দাম আর বাজার বাস্তবতার মধ্যে বিস্তর তফাৎ। সোমবারও গ্রাহক আর দোকানীদের সঙ্গে কথা বলে জানা গেল বাজারে এখনো ফেরেনি স্থিতিশীলতা। 2 দিন আগে কিনছিল 1800 টাকা মার্কেটে। 1300 টাকা গ্যাসটা কাটতে কিনবো, সরকার আমাদের বলুক, আমরা ওখানে যাবো, বাধ্যকতা আমাদের কিনতে হয় 2200 টাকা দিয়ে। 1900-2000 টাকা করে বিক্রি করতে হয়। বেশি রেট দিয়ে মাল কিনে আমরা তো কম রেটে দিতে পারবো না। বাজারে এমন নৈরাজ্যকর পরিস্থিতির মধ্যেই এলপি গ্যাসের আনুষ্ঠানিক দাম আরেক দফা বাড়ালো নিয়ন্ত্রক সংস্থা বিইআরসি। আগের তুলনায় 50 টাকা বাড়িয়ে ভোক্তা পর্যায়ে 12 কেজি সিলিন্ডারের দাম ঠিক করা হয়েছে 1356 টাকা। প্রতি 12 কেজিতে বেড়েছে 50 টাকা। কিন্তু যেখানে এরই মধ্যে এর চেয়ে কয়েকশো টাকা বাড়তি দামে কিনতে হচ্ছে এলপি গ্যাস, সেখানে দাম বেঁধে দেয়া কি কেবলই আনুষ্ঠানিকতা? এমন প্রশ্নে নির্বিকার নিয়ন্ত্রক সংস্থা। কারণ বেশি দামে বিক্রি হচ্ছে কেন এটা তো আমরা জানি। মার্কেটে যদি সরবরাহ না বাড়ে একদম খুচরা পর্যায়ে নিয়ন্ত্রণ আরোপ করা অত্যন্ত কঠিন। এদিকে জানুয়ারিতেও লক্ষ্যমাত্রা অনুযায়ী এলপি গ্যাস আমদানিতে ব্যর্থ কোম্পানিগুলো। ফলে এখনো অনিশ্চয়তায় বাজার স্থিতিশীলতা। বেড়েছে যানবাহনে ব্যবহৃত অটো গ্যাসের দামও। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। রাতের সময় আরো থাকছে Dangerous, and that might be just the perfect second goal for Bangladesh. অনূর্ধ্ব 19 নারী সাফে ভারতকে 2-0 গোলে হারালো বাংলাদেশ। 1 ম্যাচ হাতে রেখে টুর্নামেন্টের ফাইনালে পা রাখল পিটার বাটলারের দল। এবার বাণিজ্যের সংবাদ। নিউমোরিং কন্টেইনার টার্মিনাল ইজারা প্রক্রিয়া বাতিলের দাবিতে শ্রমিক সংগঠনগুলোর ধর্মঘটে অচল অবস্থা চলছে চট্টগ্রাম বন্দরে। অচল হয়ে পড়েছে বন্দরের অপারেশনাল কার্যক্রম। নির্বাচন রমজানের আগে এমন অবস্থার জন্য দায়ী কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন নৌ পরিবহন উপদেষ্টা। নিউমোরিং কন্টেইনার টার্মিনাল ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে সোমবার তৃতীয় দিনের মতো কর্মবিরতি পালন করে শ্রমিক সংগঠনগুলো। কর্মবিরতির প্রভাবে অচলাবস্থা বন্দর ছাড়িয়ে সরবরাহ ব্যবস্থায় ছড়িয়ে পড়ায় রমজানের আগে পণ্যমূল্য বৃদ্ধির পাশাপাশি জাতীয় অর্থনীতিতে প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। বদলির সাথে এটা কোনো সম্পর্ক নাই। সচিবালয়ে বিষয়টি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নৌ পরিবহন উপদেষ্টা। বলেন, নির্বাচন ও রমজানের আগে এ ধরনের আন্দোলন উদ্দেশ্য প্রণোদিত। পোর্টে অচল অবস্থা তৈরি করছে পোর্টেরই কর্মচারী, যারা সরকারি কর্মচারীও বটে। পোর্টকে বলা হয়েছে পোর্ট যেই ব্যবস্থা নিবে, বিকজ পোর্ট একটি অথরিটি, সেই ব্যবস্থা এই মন্ত্রণালয় সাপোর্ট করবে। এদিকে রমজানের নিত্যপণ্য বহনকারী জাহাজের মালামাল খালাস না করায় মালিকদের সঙ্গে বৈঠকের পরেও অগ্রগতি না হলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দেন নৌ পরিবহন উপদেষ্টা। এই 600 ভেসেল কাদের? 2-4টা নাম তো আমি জানি, এই মুহূর্তে বলতে চাচ্ছি না, কিন্তু তাদেরকে অলরেডি বলা হয়েছে, মালিকদেরকে ডাকা হয়েছে যে তোমরা যদি এটাকে নিয়ে আরো বেশি লিঙ্গার করো তাহলে উই উইল বি কম্পেলড নেম ইউ। বন্দর ব্যবস্থাপনা নিয়ে সরকার দেশবিরোধী কোনো চুক্তি বাস্তবায়ন করবে না বলেও জানান উপদেষ্টা। রাষ্ট্রীয় স্বার্থের বিরুদ্ধে এমন কোনো কাজ করছে না। প্রশ্ন আশিস, সময় সংবাদ, ঢাকা। ভোলায় ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগে হাসপাতাল ভাঙচুর করেছেন বিক্ষুব্ধ স্বজনরা জানান, দুপুরে নর্মাল ডেলিভারির কথা বলে প্রসূতি সাবিহাকে ভর্তি নেয় হাবিব মেডিকেল সেন্টার। কিছুক্ষণ পর এক নার্স তাকে ইঞ্জেকশন দেন। অভিযোগ আছে, ইঞ্জেকশন দেওয়ার কিছুক্ষণ পরই মৃত্যু হয় অন্তঃসত্ত্বার। এ ঘটনায় হাসপাতালে ভাঙচুর চালায় বিক্ষুব্ধ স্বজনরা। ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ও নৌবাহিনী। ঘটনার পর হাসপাতালে দেখা যায়নি চিকিৎসক ও সংশ্লিষ্টদের। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি
এপস্টেইন কেলেঙ্কারিতে বিশ্বজুড়ে তোলপাড় শুরু হয়েছে। প্রকাশিত নথিতে উঠে এসেছে বিশ্ব নেতা ও ধনকুবেরদের নাম। বিতর্কের মুখে পড়েছেন ক্লিন্টন দম্পতিও। যুক্তরাজ্যের লেবার পার্টি ছেড়েছেন লর্ড পিটার ম্যান্ডেলসন। স্লোভাকিয়ার প্রধানমন্ত্রীর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী মিরোস্লাভ লাইচাকও পদত্যাগ করেছেন। কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইন কেলেঙ্কারিতে প্রতিদিনই নতুন নতুন নাম যুক্ত হচ্ছে। চাপের মুখে পড়ছেন অনেকেই, কেউ কেউ বাধ্য হচ্ছেন পদত্যাগের পথও বেছে নিতে। এপস্টেইনের নথি নিয়ে বিতর্কের মুখে যুক্তরাজ্যের লেবার পার্টি ছেড়েছেন লর্ড পিটার ম্যান্ডেলসন। এপস্টেইনের সঙ্গে তার অতীত সম্পর্কের কারণে দলের বিব্রতকর পরিস্থিতি এড়াতেই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে দাবি ম্যান্ডেলসনের। একই ইস্যুতে পদত্যাগ করেছেন স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী মিরোস্লাভ লাইচিক। প্রকাশিত নতুন নথিতে দেখা যায় পররাষ্ট্রমন্ত্রী থাকা অবস্থায় এপস্টেইনের সঙ্গে নারী সংক্রান্ত আলাপ হয় লাইচাকের। যদিও এক বিবৃতিতে সব ধরনের অনিয়মের অভিযোগ অস্বীকার করেছেন তিনি। এদিকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের দফতরের কর্মীদের সঙ্গে এপস্টেইন ও তার দীর্ঘদিনের সহযোগী গিজলেন ম্যাক্সওয়েলের যোগাযোগের নতুন তথ্য উঠে এসেছে। এসব যোগাযোগের মধ্যে কখনো কখনো অশালীন ইমেল আদান প্রদানের বিষয়ও রয়েছে। এপস্টেইন সংক্রান্ত দ্বিদলীয় তদন্তে সাক্ষ্য দিতে আইনি নোটিশ প্রত্যাখ্যান করায় ক্লিন্টন দম্পতির বিরুদ্ধে কংগ্রেস অবমাননার প্রস্তাবের ওপর প্রতিনিধি পরিষদে ভোট হওয়ার কথাও রয়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইন সংক্রান্ত লাখ লাখ নথি প্রকাশ করে। নামাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিশ্ব নেতাদের, এমনকি বিল গেটস ও ইলন মাস্কের মতো ধন কুবেরদের সঙ্গেও এপস্টেইনের গভীর যোগাযোগ থাকার ইঙ্গিত পাওয়া যায়। এছাড়াও সাবেক ব্রিটিশ প্রিন্স অ্যান্ড্রু মাউন্ট ব্যাটেনের সঙ্গেও এক নারীর আপত্তিকর ছবি উত্তাপ ছড়িয়েছে ব্রিটেনে। শিউলি রোজা, সময় সংবাদ। অনূর্ধ্ব-19 নারী সাফের খবর। ভারতকে হারিয়ে টুর্নামেন্টের ফাইনালে পা রাখল বাংলাদেশ। নেপালের পোখারায় আলপি অর্পিতার গোলে 2-0 ব্যবধানে জয় পেয়েছে পিটার বাটলারের দল। ভুটানের বিপক্ষে 12 গোলের জয়ের আত্মবিশ্বাস নিয়ে আজ পোখারা রঙ্গশাল স্টেডিয়ামে মাঠে নামে অর্পিতা বিশ্বাসের দল। ম্যাচের 29 মিনিটে সেট পিস থেকে গোল করে দলকে এগিয়ে নেন অধিনায়ক অর্পিতা। বিরতিতে যাবার আগেই ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের 2-0-তে এগিয়ে দেন আলপি আক্তার। শেষ পর্যন্ত ওই ব্যবধানেই ফাইনালে পা রাখে লাল সবুজ। এ পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। নারীদের অপমান করে আইডি হ্যাকের মিথ্যা তথ্য ছড়াচ্ছে একটি দল। ভোটে জবাব দেওয়ার আহ্বান তারেক রহমানের। গণনায় দেরির নামে ষড়যন্ত্র প্রতিহতের ডাক। নারী হেনস্থার প্রতিবাদ করায় জামায়াতের পেছনে লাগার অভিযোগ আমিরের। গণজোয়ারে অন্ধকার দেখছে একটি দল, সম্মানজনক কর্মসংস্থানের প্রতিশ্রুতি। এবং বিরামহীন গণসংযোগে প্রার্থীরা দেশকে আফগানিস্তান বানাতে চায় জামায়াত, বলছে বিএনপি। জনসমর্থন দেখে অপপ্রচার চালানোর অভিযোগ 11 দলীয় ঐক্যের। এই ছিল রাতের সময়। এরপর দেখবেন সম্পাদকীয়। সঙ্গে থাকুন সময়।